রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA রিপোর্টে বলা হয়েছে ভারতকে ঘিরে ফেলছে চীন ও পাকিস্তান। ঘুম হারাম দিল্লি। একসাথে চীন থেকে 3টি শক্তিশালী সাবমেরিন আসছে পাকিস্তানে। বদলে যাচ্ছে আরব সাগর ও ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য। পোকরোভস্ক দখল রাশিয়ার, কিয়েভের পথে রুশ বাহিনী। গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান ও চীন, আর চীন ও পাকিস্তান এটি করছে জোটবদ্ধ হয়ে। মঙ্গলবার CBS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সাক্ষাৎকারের পর বুধবার বেশ হইচই পড়ে যায় চীন, পাকিস্তান ও ভারত সহ গোটা এশিয়ার সামরিক অঙ্গনে। ট্রাম্পের দাবির সত্যতা খুঁজতে তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা একাধিক গণমাধ্যম। এরপর বুধ ও বৃহস্পতিবার এ বিষয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতে ঘুম হারাম হয়ে গেছে নয়াদিল্লির। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গোয়েন্দা সংস্থা CIA-এর কাছে তথ্য রয়েছে চীন পাকিস্তানের গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতির বিষয়। এতে বলা হয়েছে মে মাসের যুদ্ধের পর পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকায়নের দ্রুত উদ্যোগ গ্রহণ করে, আর এটি তারা করছে চীনের সহায়তায়। চীন পাকিস্তানকে বর্তমানে ব্যাটলফিল্ড নিউক্লিয়ার উইপন্স এবং পারমাণবিক বোমা ছোড়ার জন্য দূরপাল্লার মিসাইল নির্মাণে সাহায্য করছে। এর ফলে পাকিস্তান পারমাণবিক দিক দিয়ে আরও শক্তিশালী একটি দেশে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার এবং CIA-এর গোপন রিপোর্ট বিষয়ে কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, পাকিস্তান ও চীন সব দিক দিয়ে ঘিরে ফেলেছে ভারতকে, আর সে খবর পেয়ে গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সে কথাই ট্রাম্প জানিয়ে দিলেন মঙ্গলবার তার সাক্ষাৎকারের মাধ্যমে। আর আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে সামনে ঘোরতর বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য। পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই দাবির প্রতিবাদ জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা CBS-কে বলেছেন, পাকিস্তান কখনো আগে কোনো পরীক্ষা চালাবে না এবং ট্রাম্পের দাবি সঠিক নয়। সম্প্রতি খবর বেরিয়েছে চীনের চাপের কারণে 3 বছর আগে ভারত বাধ্য হয়েছে তাজিকিস্তান থেকে তাদের 2টি বিমান ঘাঁটি বন্ধ করতে, কারণ চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের জন্য তাজিকিস্তানকে চাপ দেয় তাদের দেশ থেকে ভারতের ঘাঁটি বন্ধ করার জন্য। আর তাজিকিস্তান 4 বছর আগে ভারতকে সাফ জানিয়ে দেয় তাদের ঘাঁটি সরাতে হবে তাদের দেশ থেকে। তাজিকিস্তানের ঘাঁটি দুটির পেছনে ভারত গত প্রায় 2.5 দশকে ব্যয় করেছে $2.5 বিলিয়ন বেশি। এসব ঘাঁটি থেকে ভারত, চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর নজরদারি করতে পারত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটি দুটি হারানোর ফলে মধ্য এশিয়া শুধু নয়, গোটা দক্ষিণ এশিয়ায়ও ভারতের প্রভাব ব্যাপকভাবে খর্ব হয়েছে। এই অবস্থায় CIA-এর গোয়েন্দা রিপোর্ট ভারতের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যদিও দীর্ঘদিন থেকে এটি স্পষ্ট যে গোটা পাকিস্তানের মধ্য দিয়ে চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ভারতকে উত্তরে স্থলপথে ঘিরে ফেলছে চীন। এরপর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ভারতের বিদায়ের পর চীনের এই কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে। সর্বশেষ মে মাসের যুদ্ধের পর পাকিস্তান চীন সামরিক সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং ভারতকে জব্দ করতে পাকিস্তানের দিকে সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। কেবল তাই নয়, একদিকে চীন যখন ভারতকে সম্পূর্ণ কোণঠাসা করছে পাকিস্তানকে সাথে নিয়ে, তখন যুক্তরাষ্ট্র ভারতের পাশ থেকে সরে গিয়েছে। ভারতের কাছ থেকে সরে গিয়ে তারাও এখন সম্পর্ক ঘনিষ্ঠ করছে পাকিস্তানের সাথে। একই মঞ্চে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে বলছেন খুনি, অপরদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসা আর সেনা প্রধানকে বলছেন মাই ডিয়ার ফিল্ড মার্শাল জেনারেল। এছাড়া পাকিস্তান সৌদির ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতা এবং সামরিক চুক্তি সব মিলিয়ে ভারতের সামনে ঘন অন্ধকারে দেখছেন অনেক বিশ্লেষক। এসব প্রসঙ্গ তুলে ধরে সাংবাদিক সুব্রত বসু সহ ভারতের অনেক বিশ্লেষক বলেছেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত বর্তমানে পুরোপুরি দেউলিয়া একটি দেশে পরিণত হয়েছে। চীনকে মোকাবেলার জন্য ভারত, জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকা মিলে গঠন করেছিল কোয়াড, কিন্তু কোয়াড মুছে ফেলে ট্রাম্প এখন চীনের সাথে বাণিজ্যিক ও সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলেছেন। ফলে ভারত এখন এক গোলক ধাঁধার মধ্যে পড়ে সম্পূর্ণ দিশাহারা। ভারতকে কৌশলগতভাবে অত্যন্ত চাপে ফেলে দিয়েছেন
ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক সুব্রত বসু বলেছেন, আমেরিকার সাথে যখন ভারতের বাণিজ্য বিরোধ চলছে তখন মোদি ওয়াশিংটনের সাথে বিরোধ মীমাংসার কোনো পদক্ষেপ না নিয়ে তিনি বরং ওয়াশিংটনকে শিক্ষা দিতে ছুটে যান চীনে। সেখানে তিনি চীনা ও রাশিয়ার নেতার সাথে ছবি তুলে দেখাতে চাইলেন তিনি চীন জয় করে ফেলেছেন। মোদির চীন প্রেম তখন একেবারে উতলে উঠেছিল। মোদির গদি মিডিয়া তখন বলতে শুরু করে ভারত চীনের বন্ধুত্ব দেখে এবার থরথরিয়ে কাঁপছেন ট্রাম্প। কিন্তু দেখা গেল চীনের সাথে বাণিজ্য ও সামরিক চুক্তি করে উল্টো মোদিকে বড় ধরনের শিক্ষা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে একসাথে 3টি শক্তিশালী অ্যাটাক সাবমেরিন ডেলিভারি পাচ্ছে পাকিস্তান। এগুলো হাঙ্গর ক্লাস সাবমেরিন। আগামী বছরের শুরুতে এসব সাবমেরিন আসবে পাকিস্তানে। ইতিমধ্যে এসব সাবমেরিন বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং চীনের হুবে প্রদেশে ইয়াংজি নদীতে সাবমেরিনগুলো পরিচালনা করছে পাকিস্তান নেভির কর্মকর্তারা। চলতি সপ্তাহে চীনা গ্লোবাল টাইমসের এক খবরে জানানো হয়েছে এই তথ্য। প্রকাশিত তথ্য অনুসারে 2015 সালে পাকিস্তান চীনের কাছ থেকে 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিন কেনার চুক্তি করে $5 বিলিয়ন মূল্যে। 2022 সালেই প্রথম সাবমেরিনের ডেলিভারি পাওয়ার কথা ছিল পাকিস্তানের, কিন্তু কোভিড-19 ও জার্মানির কারণে চীন সময়মতো ডেলিভারি দিতে পারেনি এসব সাবমেরিন। চীন তাদের হাঙ্গর ক্লাস সাবমেরিনে ব্যবহার করে জার্মানির তৈরি ইঞ্জিন, কিন্তু জার্মানি আপত্তি জানায় তাদের ইঞ্জিন ব্যবহার করে চীন এসব সাবমেরিন অন্য দেশের কাছে বিক্রি করতে পারবে না। ফলে চীন বাধ্য হয় তাদের নিজেদের তৈরি CHD-620 নামক ইঞ্জিন। চুক্তি অনুসারে 8টি সাবমেরিনের প্রথম 4টি নির্মিত হবে চীনে, বাকি 4টি সাবমেরিন নির্মিত হবে পাকিস্তানের করাচিতে এবং এক্ষেত্রে চীন প্রযুক্তি হস্তান্তর করবে পাকিস্তানকে। ডিজেল ইলেকট্রিক চালিত চীনা হাঙ্গর ক্লাস সাবমেরিনে রয়েছে উন্নত সেন্সর সিস্টেম, সুপিরিয়র স্টেলথ বৈশিষ্ট্য, হাই মোবিলিটি, এক্সটেন্ডেড এন্ডিউরেন্স এবং শক্তিশালী ফায়ার পাওয়ার। পাকিস্তান তাদের নিজস্ব তৈরি বাবর ক্রুজ মিসাইল সহ চীনের তৈরি শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল ছুটতে পারবে এই সাবমেরিন থেকে। পাকিস্তানের কাছে বর্তমানে 8টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে। এর মধ্যে 3টি অগাস্টা ক্লাস অ্যাটাক সাবমেরিন ফ্রান্স পাকিস্তান যৌথ নির্মিত, 2টি ফ্রান্স থেকে সরাসরি আমদানিকৃত এবং বাকি 3টি ইতালির সাথে যৌথভাবে নির্মিত। আগামী বছরের শুরুতেই 3টি সাবমেরিন পাকিস্তান নৌবহরে যুক্ত হলে দ্রুত পাল্টে যাবে ভারত মহাসাগর। উত্তর আরব সাগরে শক্তির ভারসাম্য, বিশেষ করে ভারতের সাথে পাকিস্তানের নৌ শক্তির ব্যবধান অনেক কমে আসবে বলে মনে করেন সমর বিশ্লেষকরা। ভারতের কাছে বর্তমানে মোট 19টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে। এর মধ্যে 2টি ভারতের নিজস্ব নির্মিত এবং বাকি 17টি ভারত রাশিয়া, ভারত জার্মানি ও ভারত ফ্রান্স যৌথ নির্মিত। এছাড়া ভারতের রয়েছে 2টি বিমানবাহী রণতরী। এর একটি তাদের নিজস্ব তৈরি এবং অপরটি রাশিয়ার তৈরি। ভারতের কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি পজিডন 8 নামক দূরপাল্লার সমুদ্র টহল বিমান। বর্তমানে পাকিস্তানের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী সারফেস রণতরী হল জুলফিকার ক্লাস ফ্রিগেট। এসব ফ্রিগেট থেকে পাকিস্তান 350 কিলোমিটার পাল্লার এবং হাইপারসনিক গতির অ্যান্টিশিপ মিসাইল ছুটতে পারে। পাকিস্তানে বর্তমানে নির্মাণাধীন রয়েছে জিন্নাহ ক্লাস ফ্রিগেট। এটি হতে যাচ্ছে পাকিস্তানের নিজস্ব তৈরি সবচেয়ে শক্তিশালী রণতরী। বৃহস্পতিবার পাকিস্তান মেরিটাইম প্রদর্শনীতে প্রথমবারের মতো হাজির করে এসব ফ্রিগেটের মডেল। 2028 সালে পাকিস্তান নেভিতে যুক্ত হওয়ার কথা রয়েছে জিন্নাহ ক্লাস ফ্রিগেটের। এতে থাকবে অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি সারফেস অপারেশন সক্ষমতা। ডোনেস্ক রাজ্যের কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করেছে রাশিয়ান আর্মি। টানা 1 বছর ধরে তীব্র যুদ্ধের পর অবশেষে বুধবার শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান আর্মি। পোকরোভস্ক রেল ও সড়ক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল বা জংশন। গোটা ডোনেস্কের ফ্রন্ট লাইনে ইউক্রেন আর্মির লজিস্টিক বা রসদ সরবরাহ করা হতো এই কেন্দ্র থেকে। এই কেন্দ্রটি এতদিন ইউক্রেন আর্মির অধীনে থাকায় রাশিয়া গোটা ডনবাস রাজ্যের উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। পোকরোভস্ক শহরটি দখলে আসায় এখন রাশিয়া গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী কিয়েভের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। 1 সপ্তাহ আগে রাশিয়া আরেকবার পোকরোভস্ক দখলে নেওয়ার ঘোষণা দেয়, তবে কিয়েভ তাদের নিয়ন্ত্রণ হারানোর দাবি অস্বীকার করে। তবে এবার শহরটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে 60,000-এর বেশি মানুষ বাস করত। বর্তমানে সেখানে রাশিয়ান সেনা ছাড়া কোনো বেসামরিক মানুষ নেই। টানা 1 বছরের তীব্র হামলায় গোটা শহরটি একটি বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। পোকরোভস্ক হাতছাড়া হওয়ায় ফ্রন্টলাইনে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে ইউক্রেন আর্মি। এর মধ্যে ঘনিয়ে আসছে তীব্র শীত, যা তাদের বিপদের মাত্রা আরও বাড়িয়ে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। সুদানের পশ্চিমাঞ্চলে র্যাপিড সাপোর্ট ফোর্স যখন এল ফাশির দখল নিল, তখন দারফুরের বুকে আবারও ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি ঘটল। শহরটি দারফুরের রাজধানী ও সুদানের সেনাবাহিনীর শেষ ঘাঁটি ছিল। এর পতনের সঙ্গে সঙ্গে RSF কার্যত সুদানের 1/4 ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। জাতিসংঘ, রেড ক্রস এবং স্থানীয় সাক্ষ্যসমূহে উঠে এসেছে অকল্পনীয় নিষ্ঠুরতার বর্ণনা। পুরুষদের আলাদা করে হত্যা, শিশু ও নারীদের ধরে নিয়ে যাওয়া, শহরের হাসপাতাল ও আশ্রয় কেন্দ্র ধ্বংস করে ফেলা এবং কয়েক হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু। সুদানের সরকার বলছে নিহতের সংখ্যা অন্তত 2000, কিন্তু স্বতন্ত্র পর্যবেক্ষকরা বলছেন প্রকৃত সংখ্যা তার বহুগুণ। রেড ক্রস একে মানবিকতার সীমা ছাড়িয়ে যাওয়া বিপর্যয় বলে আখ্যা দিয়েছে। গাজা থেকে দারফুরে মোসাদের চালানো অভিযান নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। দারফুরে এই নতুন হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রের ঘোষণা করা সেই পুরনো সত্যকেই পুনরুজ্জীবিত করেছে। RSF গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে জেনিনায় সংগঠিত RSF হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করেছে। এখন এল ফাশির হত্যাযজ্ঞ সেই শ্রেণীতেই পড়তে পারে। কিন্তু এই পরিস্থিতির পেছনে কেবল একটি স্থানীয় যুদ্ধ নেই, এটি এক গভীর ভূ রাজনৈতিক হিসেবের অংশ। ইসরায়েল যা আনুষ্ঠানিকভাবে এখনও RSF কিংবা SF এর কোনো পক্ষকে স্বীকৃতি দেয়নি, বাস্তবে RSF এর দিকেই নীরবে ঝুঁকেছে। কারণ এর পেছনে আছে এক জটিল কৌশলগত ব্যালেন্স, যেখানে আদর্শ বা নৈতিকতা নয়, কাজ করছে স্বার্থ প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রভাব।
আরএসএফ এখন সুদানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল নিয়েছে, বিশেষত দারফুর ও কর্ডোফান। এর মানে যুদ্ধ পরবর্তী সুদানে যদি নতুন ক্ষমতার কাঠামো তৈরি হয়, তাহলে আরএসএফের নেতা মোহাম্মদ হামাদান দাগালো বা হেমেদাতি হতে পারেন প্রধান ক্ষমতাধর ব্যক্তি। ইসরায়েলের জন্য এটি একটি বড় সুযোগ, ভবিষ্যতে সুদানে তাদের কৌশলগত উপস্থিতি নিশ্চিত করা। সুদানের আরেকটি বিশেষ গুরুত্ব হলো এর ভৌগোলিক অবস্থান। দেশটি রেড সির তীরে অবস্থিত একটি বাণিজ্য ও নিরাপত্তা করিডোর, যা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আরএসএফ এই অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে, তাহলে ইসরায়েল সরাসরি না হলেও পরোক্ষভাবে এই অঞ্চলে প্রবেশাধিকার ও প্রভাব অর্জন করতে পারে। আরএসএফের পেছনে সবচেয়ে বড় আর্থিক ও অস্ত্র সরবরাহকারী সংযুক্ত আরব আমিরাত আর ইউএই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, বিশেষত 2020 সালের আব্রাহাম চুক্তির পর থেকে। সূত্রমতে মোসাদ ও আমিরাতি গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে গোপন সমন্বয় ঘটছে আরএসএফকে যুদ্ধক্ষেত্রে সহায়তা, ড্রোন পরিচালনা এবং গোয়েন্দা লজিস্টিক্স সরবরাহে। ফলে আরএসএফের সামরিক সক্ষমতা বাড়ছে, আর একই সঙ্গে ইসরায়েল ও ইউএই উভয়েরই প্রভাব বিস্তার ঘটছে। এই সহযোগিতা কেবল সামরিক নয়, রাজনৈতিকও। হেমেদাতি প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। সুদানের বর্তমান সরকারি প্রধান জেনারেল আল বুরহানও একই কথা বলেছেন। তবে ইসরায়েলের ঝোঁক এখনও স্পষ্ট হেমেদাতির দিকেই। আরএসএফ নিজেকে চটপটে ও বাস্তববাদী বাহিনী হিসেবে উপস্থাপন করে, যেখানে এসএএফ পুরনো শৃঙ্খলা, আমলাতন্ত্র ও দমন নীতির প্রতীক। ইসরায়েল তাই ভবিষ্যতের জন্য বেশি নমনীয় ও ব্যবহারযোগ্য সহযোগী হিসেবে আরএসএফকে বেছে নিচ্ছে। কিন্তু আরএসএফের এই কৌশলগত রূপ আসলে নিষ্ঠুরতার উপর দাঁড়ানো। এল ফাশি দখলের পর আরএসএফের পক্ষে সন্ত্রাসীদের নির্মূল, মানব ঢাল বা শহর যুদ্ধের প্রয়োজন বলে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা ইসরায়েলের গাজায় ব্যবহৃত ভাষার হুবহু প্রতিধ্বনি। আরএসএফের হামলা এখন সন্ত্রাস বিরোধী অভিযান নামে চালানো হচ্ছে। যেমন গাজায় বেসামরিক এলাকায় হামলার পর ইসরায়েল হামাসের উপস্থিতি দেখিয়ে নিজেদের ন্যায্যতা প্রতিষ্ঠা করে। এই কৌশলগত ভাষা শুধু মিল নয়, বরং এক ধরনের যুদ্ধের দর্শন, যেখানে বেসামরিক অবকাঠামোকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা বৈধ বলে গণ্য করা হয়। আরএসএফ যেমন স্কুল, ক্লিনিক, আশ্রয়কেন্দ্র ধ্বংস করে সন্ত্রাসীদের ঘাঁটি বলে দাবি করছে, তেমনি ইসরায়েল গাজায় একই যুক্তি ব্যবহার করেছে। যুদ্ধের এই ন্যারেটিভ উভয় ক্ষেত্রেই মানব ঢালের ছায়ায় মানবতা ধ্বংসের বৈধতা তৈরি করছে। আরও ভয়ঙ্কর হলো আরএসএফ এখন ইসরায়েলের সামরিক কৌশলগত প্যাটার্ন, ড্রোন হামলা, গোয়েন্দা তথ্যভিত্তিক টার্গেটিং, স্যাটেলাইট নজরদারি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ এসব কৌশলও অনুসরণ করছে। এর পেছনে যে প্রযুক্তিগত বা প্রশিক্ষণগত সমর্থন রয়েছে, সেই অভিযোগও একাধিক সূত্রে উঠেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে গভীরভাবে প্রশ্নবিদ্ধ। আমেরিকা প্রকাশ্যে আরএসএফের গণহত্যাকে নিন্দা করলেও বাস্তবে তার মিত্র দেশগুলোকে কোনোভাবেই থামাচ্ছে না। ইউএই ও ইসরায়েল দুটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। ফলে যুক্তরাষ্ট্রের এই নিন্দা কেবল নৈতিক অভিনয়, কিন্তু বাস্তবে কোনো নীতিগত পদক্ষেপ নেই। মার্কিন নীতির এই দ্বিচারিতা আসলে একটি বৃহত্তর বাস্তব রাজনীতির অংশ, যেখানে মানবাধিকার ও গণহত্যা নিন্দার আড়ালে চলছে কৌশলগত স্বার্থের বাণিজ্য। আরএসএফের উত্থানে আরব আমিরাতের ভূমিকা আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আরব আমিরাত কেবল অর্থনৈতিক সহায়তায় দেয়নি, অস্ত্র, লজিস্টিক্স, এমনকি আফ্রিকার ভাড়াটে যোদ্ধাদের সরবরাহ ভূমিকা রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের একাধিক রিপোর্টে ইউএইর মাধ্যমে আরএসএফের হাতে অস্ত্র পৌঁছানোর প্রমাণ উল্লেখ করা হয়েছে। এই সরবরাহের পেছনে অর্থনৈতিক চুক্তি ও সোনার ব্যবসার লেনদেনও জড়িত। হেমেদতির পরিবার আরএসএফের মাধ্যমে সুদানের সোনা রপ্তানি নিয়ন্ত্রণ করে, যা আরব আমিরাতের ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জমা হয়। ফলে যুদ্ধ কেবল রক্তপাত নয়, একটি বাণিজ্য চক্র, যেখানে স্বর্ণ, অস্ত্র ও প্রভাবের বিনিময়ে দেশ ধ্বংস হচ্ছে। এই ঘটনা প্রবাহের মধ্যে এক ভয়ানক মিল খুঁজে পাওয়া যায়, ইসরায়েলি জায়নিস্ট সহিংসতার দর্শন। জায়নিস্ট রাজনৈতিক তত্ত্বের অন্যতম স্থপতি ভ্লাদিমির জাবুটিনস্কি ও তার উত্তরসূরি মেনাকেম বেগিন প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে শক্তি ইতিহাসের চালিকা শক্তি, আমি লড়ি তাই আমি আছি, এবং ভাই হও না হলে মরে যাও। এই দর্শন থেকে জন্ম নিয়েছে সহিংস জাতীয়তাবাদের সংস্কৃতি, যা আত্মরক্ষার নামে অন্যকে ধ্বংসের অধিকার দেয়।
ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নও বলেছিলেন, জুডিয়া পড়েছিল রক্ত ও আগুনে, আবার রক্ত ও আগুনেই উঠবে। অর্থাৎ সহিংসতা ও ধ্বংসই তাদের পুনর্জন্মের মাধ্যম। এই দর্শনের মধ্যেই নিহিত রয়েছে অন্যকে মুছে ফেলার ন্যায্যতা, যা আজ ফিলিস্তিনে এবং তার প্রতিধ্বনি এখন দারফুরে শোনা যাচ্ছে। আরএসএফের আচরণ তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক কৌশলগত ধারাবাহিকতার অংশ, যেখানে রাষ্ট্র বা মিলিশিয়া উভয়েরই একই রকম যুদ্ধের চুক্তি ব্যবহার করছে। গাজা ও দারফুর দুটি ভৌগোলিকভাবে আলাদা ক্ষেত্র, কিন্তু উভয় নৃশংসতায় এক অভিন্ন মনস্তত্ত্ব দেখা যায়। শত্রুর মানবিক অস্তিত্ব অস্বীকার করে সহিংসতাকে বৈধ করা। এ অবস্থায় আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের প্রশ্ন জটিল হয়ে দাঁড়িয়েছে। গণহত্যার সংজ্ঞা অনুযায়ী কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে ধ্বংস করার ইচ্ছা থাকতে হয় এবং আরএসএফ এর ক্ষেত্রে তা স্পষ্ট, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়া ধীর গতির এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সুবিধাবাদ প্রায়শই আইনের পথে বাধা হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যখন একদিকে আরএসএফ এর বিরুদ্ধে কথা বলে, অন্যদিকে আরএসএফ এর মিত্রদের সঙ্গে জোট বজায় রাখে, তখন আইনের শক্তি দুর্বল হয়ে পড়ে। ইসরায়েলের জন্য এই সম্পৃক্ততা কৌশলগতভাবে লাভজনক হলেও নৈতিকভাবে বিপজ্জনক। যদি আরএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ইসরায়েলের সহযোগিতাও পরোক্ষভাবে সেই দায়ে জড়িয়ে যাবে। একই সঙ্গে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগের মুখে থাকা একটি রাষ্ট্রের জন্য দারফুরে একই ধরনের সহযোগিতা আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর হতে পারে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্প্রদায় কি করবে? প্রথমত, অবিলম্বে আরএসএফ এর কর্মকাণ্ডের নিরপেক্ষ ও সুরক্ষিত তদন্ত জরুরি। জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, স্যাটেলাইট ডেটা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য একত্র করতে হবে। দ্বিতীয়ত, অস্ত্র সরবরাহ ও অর্থায়নে জড়িত তৃতীয় পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, বিশেষত ইউএই ও অন্য রাষ্ট্রগুলো যারা পরোক্ষভাবে এই যুদ্ধ চালাচ্ছে। তৃতীয়ত, মানবিক সাহায্যের পথ খুলে দিতে হবে যাতে অবরুদ্ধ এল ফাশির বাসিন্দারা খাদ্য ও চিকিৎসা পায়। চতুর্থত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের মিত্রদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। কেবল বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। দারফুরের এই ট্র্যাজেডি কেবল আফ্রিকার নয়, এটি মানবতার। গাজা ও দারফুরের রক্তাক্ত দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয়, যখন রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা বা কৌশলগত স্বার্থের নামে নিরপরাধদের হত্যা করা বৈধ করে ফেলে, তখন সভ্যতার মুখোশ খুলে যায়। ইসরায়েল ও তার মিত্ররা যদি সত্যি নিজেদের মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, তবে তাদের উচিত এই নৃশংসতার সহযোগী না হওয়া। ইতিহাস দেখিয়েছে যে রাষ্ট্রগুলো মানবতার ঊর্ধ্বে কৌশলকে স্থান দেয়, তারা শেষ পর্যন্ত নৈতিক পরাজয়ে পতিত হয়। আজ দারফুরে যে আগুন জ্বলছে, তা কেবল আফ্রিকার এক শহর নয়, এটি বিশ্বের বিবেকের পরীক্ষা। মানবতা যদি সত্যি এক মূল্যবোধ হয়, তবে গাজা ও দারফুর উভয়ের জন্য একই ন্যায় বিচার প্রযোজ্য হতে হবে। ইসরায়েলকে ধ্বংস করতে পুরোপুরি প্রস্তুত ইয়েমেন, এমন ঘোষণায় এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেয় দেশটি। ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাবের অপেক্ষায় থাকতে বলে মধ্যপ্রাচ্যের এই দেশটি। ইসরায়েলকে আর কেবল ভয় দেখানো নয়, এবার সরাসরি হামলার ঘোষণা দিল হুতি বিদ্রোহীরা। রাজনৈতিক নেতা আল ফারাহ জানিয়েছেন, ইসরায়েলের প্রতিটি জায়গায় আঘাত হানার প্রস্তুতি নিয়েছে হুতিরা। হুতি নেতা স্পষ্টভাবে জানান, এই বক্তব্য কোনোভাবেই প্রচারের কৌশল এবং লোক দেখানো নয়। ইসরায়েলে হামলা চালাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে লক্ষ্য থেকে তাদের বিচ্যুতি ঘটবে না। তাদের মতে জায়নবাদীদের লক্ষ্য হলো এই অঞ্চলে এক মেরুকরণ স্থাপন করা, সেই সাথে বিরোধীদের অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা, যেখানে হুতিরা কোনোভাবেই এই অঞ্চলের শান্তি নষ্ট হতে দেবে না। হুতি নীতির সঙ্গে মিল রেখে ইয়েমেনের জ্যেষ্ঠ তথ্য উপদেষ্টা তৌফিক আল হামিদি জানিয়েছেন, তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে এমন পরিণতির সম্মুখীন করতে চান যাতে দখলদারিত্ব চালানোর আকাঙ্ক্ষা কমে যায়। এর আগে গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। এমনকি লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেয় তারা, যেখান থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে সামরিক অভিযান পরিচালনা করে। হুতিদের আক্রমণের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। তারা চেয়েছিল এমন ব্যাঘাত আনতে যাতে ইসরায়েলের আমদানি রপ্তানি পুরনো গতি ফিরে না পায় এবং ব্যাপক আর্থিক চাপ তৈরি হয়। হুতিদের করা হুঁশিয়ারি, গাজায় যুদ্ধবিরতি ভাঙলে ফের ইসরায়েলে হামলা চালানো হবে, আর তা হবে আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ।
বিশেষজ্ঞদের মতে গাজায় বারবার যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইয়েমেনের হুতিরা। তারা এখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই প্রতিক্রিয়ার পেছনে ইরানের প্রভাবও থাকতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং সময় এলেই ইসরায়েলকে পরিণতি ভোগ করতে হবে। ইরানের আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে অনেক বিশ্লেষক অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এ নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ বাড়ছে। কয়েকদিন ধরে লেবানিজ সরকার ও হিজবুল্লাহ বলে আসছে এখন থেকে তারা ইসরায়েলি সেনাদের মোকাবেলা করবে। প্রতিটি হামলার দাঁত ভাঙার জবাব দেবে দেশটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ, লেবানন সরকার, হুতি বাহিনী এবং ইরান চার পক্ষ এবার যৌথভাবে হামলা চালাতে চায় ইসরায়েলি ভূখণ্ডে। চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দেন দেশটি। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে আরো বড় পরিসরে। ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র, আর সেটাই রূপ নিতে পারে এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতে। তখন পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। বিশ্ব অভিভাবক ট্রাম্পের অমতেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে যাচ্ছে চীন। তবে তারা গোপনে নয়, প্রকাশ্যেই তাদের এ বন্ধুত্বকে আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের মধ্যেও নতুন বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে শি স্পষ্ট জানালেন, বাইরের চাপ যাই থাকুক, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করাই এখন চীনের অগ্রাধিকার। শি বলেন, চলমান অস্থির বৈশ্বিক পরিবেশেও চীন রাশিয়ার সম্পর্ক এগিয়ে চলেছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় দুই দেশের এই ঘনিষ্ঠতা একটি কৌশলগত যৌথ সিদ্ধান্ত, আর পারস্পরিক বিনিয়োগ ও সমন্বয় বাড়ানোই এখন তাদের লক্ষ্য। চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, জ্বালানি, কৃষি, মহাকাশ, ডিজিটাল অর্থনীতি ও সবুজ উন্নয়নের খাতে দুই দেশ আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে যাচ্ছে। তিনি মিশুস্তিনকে আশ্বাস দেন, চীন রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে আগ্রহী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই মস্কো ও বেইজিং এর সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। আগ্রাসনের ঠিক আগেই শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সীমাহীন অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যা পশ্চিমা জোটগুলোর ঘুম হারাম করে দেয়। এরপর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। দুই দেশের বাণিজ্য এক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বেড়েছে অনেক গুণ। যদিও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও প্রযুক্তি সংক্রান্ত চাপের কারণে চীন রাশিয়া বাণিজ্যে কিছুটা মন্দা চলছে। শি জিনপিং ও পুতিনের ব্যক্তিগত সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে আরো ঘনিষ্ঠ হয়েছে। গত সেপ্টেম্বর পুতিন বেইজিং সফর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দেন। রাশিয়ার দিক থেকেও এই সম্পর্ককে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মিশুস্তিনের সফরের আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, চীনের সঙ্গে এই অংশীদারিত্ব মস্কোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে পুতিন ঘোষণা করেন, তিনি চীন সীমান্তে বহুমুখী পরিবহন ও লজিস্টিক কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই ধরনের কেন্দ্র গড়ে তোলা হবে উত্তর কোরিয়ার সীমান্তেও। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলার সময় পুতিন দেখা করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চা সন হুইয়ের সঙ্গে। 2024 সালে দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশ তৎক্ষণাৎ সামরিক সহায়তা দেবে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অস্থিরতার এমন সময়ে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের মোকাবেলায় দুই দেশ এখন ক্রমেই একে অপরের অপরিহার্য সহযোগী হয়ে উঠছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।